বেঙ্গলি ক্লাসিক্স বাই অর্ণব এখন একটি স্পটিফাই এক্সক্লুসিভ পডকাস্ট। ইউটিউবের এক সপ্তাহ আগে প্রতিটি গল্প শুনে নিতে অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে ফলো করুন বেঙ্গলি ক্লাসিক্স বাই অর্ণবের স্পটিফাই পডকাস্টটিকে। আমার নিবেদন ভালো লাগলে সেগুলিকে শেয়ার করতে আর পডকাস্টটিকে রেটিং দিতেও ভুলবেন না কিন্তু। নমস্কার, আমি অর্ণব। শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আমার মনের বড় কাছে থাকে, সে কথা আপনাদের আগেও বলেছি। তার বহু গল্প উপন্যাসে ফুটে উঠেছে বাংলার বেশ কিছু অখ্যাত গ্রাম, আর সেই গ্রামের ততোধিক অখ্যাত মানুষ। তিনি যখনই তাদের নিয়ে গল্প লিখেছেন, সাধারণ মানুষের অসাধারণ কাহিনী লিখেছেন। আরও বহু মানুষ তার মধ্যে, তার চরিত্রদের মধ্যে আয়না দেখতে পেয়েছে। আমিও দেখেছি তাই। আমার সেই ছোট্টবেলার খেলাঘর, যেখানে অবাধে ছুটে বেড়াতাম, একদিন দস্যিপনা করে মায়ের বকুনি খেতাম, সেই ঠাকমার পিছু পিছু ঘুরে বেড়ানো, এখনকার থেকে অনেক সাধারণভাবে। অথচ অনেকখানি বড় হয়ে আসা গ্রাম বাংলার প্রতিটা উৎসব, দুই ভাই বোনের খুনসুটি, মারপিট, সব মিলিয়ে নিজেদের ছোটবেলার গ্রামটাই কখন পথের পাঁচালী নিশ্চিন্দিপুর হয়ে উঠেছে। তবে শুধু আমি নয়, আমার ধারণা যারা পথের পাঁচালী পড়েছেন, সে তাদের জীবন কখনো গ্রামে কাটুক বা নাই কাটুক, নিজেদের জীবনে কখনো না কখনো তারা নিশ্চিন্দিপুর খুঁজে পেয়েছেন, ছোটবেলার স্মৃতিতে হোক কিংবা বড়বেলার বাস্তবতায়। আরেকবার খুঁজে দেখবেন নিজেদের, দেখবেন আপনার জীবনের গল্প। আসলে প্রতিটা মানুষের জীবনের গল্প কেমনভাবে লিখে গেছেন সেই সাহিত্যিক। আসুন তবে নিজেদের খুঁজে আনা সেই নিশ্চিন্দিপুর গ্রাম থেকে গ্রামের পাঠশালা, চণ্ডীমণ্ডপ, জমিদার বাড়ি, বাঁশবন, আরও অনেকগুলো জীবন কিচ্ছু খুঁজে দেখতে বাদ দেব না আমরা। শুরু হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস পথের পাঁচালীর আজ প্রথম পর্ব। নিশ্চিন্দিপুর গ্রামের একেবারে উত্তর প্রান্তে হরিহর রায়ের ক্ষুদ্র কোঠাবাড়ি। হরিহর সামান্য অবস্থার গৃহস্থ। পৈতৃক আমলের সামান্য জমি জমা আয় আর দু চার ঘর শিষ্য সেবকের বার্ষিকী প্রণামীর বন্দোবস্ত হইতে সাধাসিধাভাবে সংসার চালাইয়া থাকে। পূর্বদিন ছিল একাদশী। হরিহরের দুঃসম্পর্কীয় দিদি ইন্দির ঠাকুরন সকালবেলায় ঘরের দাওয়ায় বসিয়া চাল ভাজার গুঁড়া জল খাবার খাইতেছে। হরিহরের 6 বৎসরের মেয়েটি চুপ করিয়া পাশে বসিয়া আছে। পাত্র তুলিবার পর হইতে মুখে পড়িবার পূর্ব পর্যন্ত প্রতি মুঠা ভাজার গুঁড়ার গতি অত্যন্ত করুণভাবে লক্ষ্য করিতেছে এবং মাঝে মাঝে ক্রমশূন্যায়মান কাঁসার জামবাটির দিকে হতাশভাবে চাহিতেছে। দু একবার কি বলি বলি করিয়াও যেন বলিতে পারিল না। ইন্দির ঠাকুরন মুঠার পর মুঠা উঠাইয়া পাত্র নিঃশেষ করিয়া ফেলিয়া খুকির দিকে চাহিয়া বলিল, ও মা, তোর জন্য দুটো রেখে দিলাম না, ওই দেখো। মেয়েটি করুণ চোখে বলিল, তা হোক পিতি, তুই খা। দুটো পাকা বড় বীজ কলার একটা হইতে আধখানা ভাঙিয়া ইন্দির ঠাকুরন তাহার হাতে দিল। এবারে খুকির চোখ মুখ উজ্জ্বল দেখাইল। সেই পিসিমার হাত হইতে উপহার লইয়া মনোযোগের সহিত ধীরে ধীরে চুষিতে লাগিল। ও ঘর হইতে তাহার মা ডাকিল, আবার ওখানে গিয়া ধন্না দিয়ে বসে আছে, উঠে এদিকে আয়। ইন্দির ঠাকুরন বলিল, থাক না বউ, আমার কাছে বসে আছে, ও কিচ্ছু করছে না, থাক না বসে। তবুও তার মা শাসনের সুরে বলিল, না না, কেনই বা খাবার সময় ওরকম বসে থাকবে, ওসব আমি পছন্দ করি নে, চলে আয় বলছি, উঠে। খুকি ভয়ে ভয়ে উঠিয়া গেল। ইন্দির ঠাকুরনের সঙ্গে হরিহরের সম্পর্কটা বড়ই দূরের, মামার বাড়ির সম্পর্কে কিরকম একটা বোন। হরিহর রায়ের পূর্বপুরুষের আদি বাড়ি ছিল পাশের গ্রামে যশরা বিষ্ণুপুর। হরিহরের পিতা রামচাঁদ রায় মহাশয় অল্প বয়সে প্রথমবার বিপত্নিক হইবার পরে
অত্যন্ত ক্ষোভের সহিত লক্ষ্য করিলেন যে দ্বিতীয়বার তাহার বিবাহ দিবার দিকে পিতৃদেবের কোনো লক্ষ্যই নাই। বছরখানেক কোনো রকমে চক্ষু লজ্জায় কাটাইয়া দেওয়ার পরেও যখন পিতা সেদিকে কোনো উদ্যম দেখা গেল না, তখন রামচাঁদ মরিয়া হইয়া প্রত্যক্ষে এবং পরোক্ষে নানা রূপ অস্ত্র ব্যবহার করিতে বাধ্য হইলেন। দুপুরবেলা কোথাও কিছু নাই, সহজ মানুষ রামচাঁদ আহারদি করিয়া বিছানায় ছটফট করিতেছেন। কেহ নিকটে বসিয়া কি হইয়াছে জানিতে চাহিলে রামচাঁদ সুদ ধরিয়া বলিতেন, তাহার আর কে আছে, কেই বা তাহাকে দেখিবে, এখন তাহার মাথা ধরিলেই বা কি, ইত্যাদি ইত্যাদি। ফলে এই নিশ্চিন্দিপুরের গ্রামে রামচাঁদের দ্বিতীয় পক্ষের বিবাহ হয় এবং বিবাহের অল্পদিন পরে পিতৃদেবের মৃত্যু হইলে যশরা বিষ্ণুপুরের বাস উঠাইয়া রামচাঁদ স্থায়ীভাবে এইখানেই বসবাস শুরু করেন। ইহা তাহার অল্প বয়সের কথা। রামচাঁদ এ গ্রামে আসিবার পর শ্বশুরের যত্নে টোলে সংস্কৃত পড়িতে আরম্ভ করেন এবং কালে এ অঞ্চলের মধ্যে ভালো পণ্ডিত হইয়া উঠিয়াছিলেন। তবে কোনো বিষয়কর্ম তিনি করেন নাই। করার উপযুক্ত তিনি ছিলেন কিনা সে বিষয়েও ঘোরতর সন্দেহের কারণ আছে। বৎসরের মধ্যে 9 মাস তাহার স্ত্রী পুত্র শ্বশুর বাড়িতেই থাকিত। তিনি নিজে পাড়ার পাতিরাম মুখুজ্জের পাশার আড্ডায় অধিকাংশ সময় কাটাইয়া 2 বেলা ভোজনের সময় শ্বশুর বাড়িতে হাজির হইতেন মাত্র। যদি কেহ জিজ্ঞাসা করিত, পণ্ডিত মশাই, বউটা ছেলেটা আছে, আখেরটা তো দেখতে হবে নাকি, রামচাঁদ বলিলেন, কোনো ভাবনা নেই ভায়া, ব্রজ চক্রবর্তীর ধানের মড়াইয়ের তলা কুড়িয়ে খেলেও এখন ওদের 2 পুরুষ এসে খেলে কাটবে। পরে তিনি ছক্কা ও পঞ্জুরির জোর কিভাবে মিশাইলে ঘর ভাঙিতে পারিবেন তাহাই এক মনে ভাবিতেন। ব্রজ চক্রবর্তীর ধানের মড়াইয়ের নিত্যতা সম্বন্ধে তাহার আস্থা যে কতটা বেআন্দাজি ধরনের হইয়াছিল তাহা শ্বশুরের মৃত্যুর পরে রামচাঁদের বুঝিতে বেশি বিলম্ব হয় নাই। এ গ্রামে তাহার জমি জমাও ছিল না, নগদ টাকাও বিশেষ কিছু নয়। 2-4টি শিষ্য সেবক এদিক ওদিকে জুটিয়াছিল। তাহাদের তারে কোনো রকমের সংসার চালাইয়া পুত্রটিকে মানুষ করিতে থাকেন। তাহার পূর্বে তাহার এক জ্ঞাতি ভ্রাতার বিবাহ তাহার শ্বশুর বাড়িতেই হয়। তাহারাও এখানেই বাস করিয়াছিল। তাহাদের দ্বারাও রামচাঁদের অনেক সাহায্য হইত। জ্ঞাতি ভ্রাতার পুত্র নীলমণি রায় কমিশারিয়েটে চাকরি করিতেন, কিন্তু কর্ম উপলক্ষে তাহাকে বরাবর বিদেশে থাকিতে হইত বলিয়া তিনি শেষকালে এখানকার বাস একডুব উঠাইয়া বৃদ্ধ মাতাকে লইয়া কর্মস্থলে চলিয়া যান। এখন তাহাদের ভিটাতে আর কেউ নাই। শোনা যায় পূর্বদেশীয় এক নামজাদা কুলীনের সঙ্গে ইন্দির ঠাকুরনের বিবাহ হইয়াছিল। স্বামী বিবাহের পর কালেভদ্রে এ গ্রামে পদার্পণ করিতেন। এক রাত্রি কাটাইয়া পথের খরচ ও কৌলিন্য সম্মান আদায় করিয়া লইয়া খাতায় দাগ আঁকিয়া পরবর্তী নম্বরে শ্বশুরবাড়ির অভিমুখে তল্পি বাহক সহ রওনা হইতেন। কাজেই স্বামীকে ইন্দির ঠাকুরন ভালো মনে করিতে পারে না। বাপ মায়ের মৃত্যুর পর ভাইয়ের আশ্রয় 2 মুঠা অন্ন পাইয়া আসিতেছিল। কপালক্রমে সে ভাইও অল্প বয়সে মারা গেল। হরিহরের পিতা রামচাঁদ অল্প পরেই এ ভিটাতে বাড়ি তুলিলেন এবং সেই সময় হইতেই ইন্দির ঠাকুরনের এ সংসারে প্রথম প্রবেশ। সে সকল লাজিকার কথা নহে। তাহার পর অনেক দিন হইয়া গিয়াছে। শাঁখারি পুকুরে নাল ফুলের বংশের পর বংশ কত আসিয়াছে চলিয়া গিয়াছে। চক্রবর্তীদের ফাঁকা মাঠে সীতানাথ মুখুজ্জে নূতন কলমের বাগান বসাইল এবং সেই সব গাছ আবার বুড়া হইতেও চলিল। কত ভিটায় নূতন গৃহস্থ বসিল, কত জনশূন্য হইয়া গেল, কত গোলক চক্রবর্তী ব্রজ চক্রবর্তী মরিয়া হাজিয়া গেল। ইছামতির চলর্মী চঞ্চল স্বচ্ছ জলধারা অনন্ত কালপ্রবাহের সঙ্গে পাল্লা দিয়া কুটার মতো ঢেউয়ের ফেনার মতো গ্রামের নীলকুঠির মতো জনসন টমসন সাহেব কত মজুদ্দারকে কোথায় ভাসাইয়া লইয়া গেল। শুধু ইন্দির ঠাকুরন এখনো বাঁচিয়া আছে।
1240 সালের সেই ছিপছিপে চেহারার হাস্যমুখী তরুণী নহে, 75 বৎসরের বৃদ্ধা। গাল তোবড়াইয়া গিয়াছে, মাজা ঈষৎ ভাঙিয়া শরীর সামনে ঝুঁকিয়া পড়িয়াছে। দূরের চিনি শাগের মতো চোখে ঠাউর হয় না। হাত তুলিয়া যেন রৌদ্রের ঝাঁঝ হইতে বাঁচাইবার ভঙ্গিতে চোখ ঢাকিয়া বলে, কে আসে? নবীন? বেহারি? ও, তুমি রাজু? এই ভিটারে কি কম পরিবর্তনটা ইন্দির ঠাকুরনের চোখের ওপর দিয়া ঘটিয়া গেল? ওই ব্রজ চক্রবর্তীর যে ভিটা আজকাল জঙ্গল হইয়া পড়িয়া আছে, কোজা করি লক্ষ্মী পূর্ণিমার দিন গ্রাম শুদ্ধ লোকের সেখানে পাত পড়িত। বড় চণ্ডীমণ্ডপে কি পাশার আড্ডাটাই না বসিত সকালে বিকালে। তখন কি ছিল ওরকম বাষ্পন? পৌষ পার্বণের দিন ওই ঢেঁকিশালে 1 মণ চাল কোটা হইত পৌষ পিঠার জন্য। চোখ বুঝিয়া ভাবিলেই ইন্দির ঠাকুরন সেসব এখনো দেখিতে পায়। ওই রায়বাড়ির মেজবউ লোকজন সঙ্গে করিয়া চাল কুটাইতে আসিয়াছেন। ঢেঁকিতে দমাদম পার পড়িয়াছে। সোনার বউটি রাঙা হাতে একবার সামনে সরিয়া আসিতেছে, আবার পিছাইয়া যাইতেছে। জগৎধাত্রীর মতো রূপ, তেমনি স্বভাব চরিত্র। নতুন যখন ইন্দির ঠাকুরন বিধবা হইল, তখন প্রতি দ্বাদশীর দিন প্রাতঃকালে নিজের হাতে জলখাবার গোছাইয়া আনিয়া তাহাকে খাওয়াইয়া যাইতেন। কোথায় গেল কে? সেকালের আর এমন কেহ বাঁচিয়া নাই যাহার সঙ্গে 2টা সুখ দুঃখের কথা কওয়া যায়। তারপর ওই সংসারের আশ্রয়দাতা রামচাঁদ মারা গেলেন। তার ছেলে হরিহর তো হইল সেই দিন। সেও দেশছাড়া হইয়া গেল। 8-10 বছর প্রায় কোনো খোঁজ খবর ছিল না। কালে ভদ্রে 1-8খানা চিঠি দিত, কখনো কখনো 2-5 টাকা বুড়ির নামে মানি অর্ডার করিয়া পাঠাইত। এই বাড়ি আগুলিয়া কত কষ্টে কতদিন না খাইয়া প্রতিবেশীর দুয়ারে চাহিয়া চিন্তিয়া তাহার দিন গিয়াছে। অনেক দিন পরে হরিহর আজ 6-7 বৎসর আসিয়া ঘর সংসার পাতিয়াছে। তাহার একটি মেয়ে হইয়াছে, সেও প্রায় 6 বৎসরেরটি হইতে চলিল। বুড়ি ভাবিয়াছিল এত দিনে সেই ছেলেবেলার ঘর সংসার আবার বজায় হইল। তাহার সংকীর্ণ জীবনে সে অন্য সুখ চাহে নাই, অন্য প্রকার সুখ দুঃখের ধারণাও সে করিতে অক্ষম। শৈশব অভ্যস্ত জীবনযাত্রার পুরাতন পথে যদি গতির মোড়টা ঘুরিয়া দাঁড়ায়, তাহা হইলেই সে খুশি। তাহার কাছে সেইটাই চরম সুখের কাহিনী। হরিহরের ছোট্ট মেয়েটিকে সে এক দণ্ড চোখের আড়াল করিতে পারিত না। তাহার নিজেরও এক মেয়ে ছিল, নাম ছিল তার বিশ্বেশ্বরী। অল্প বয়সেই বিধবা হয় এবং বিবাহের অল্প পরেই মারা যায়। হরিহরের মেয়ের মধ্যে বিশ্বেশ্বরী মৃত্যুপারের দেশ হইতে 40 বৎসর পরে তাহার অনাথা মায়ের কোলে আবার ফিরিয়া আসিয়াছে। 40 বছরে নিভিয়া যাওয়া ঘুমন্ত মাতৃত্ব মেয়েটার মুখের বিপন্ন অপ্রতিভ ভঙ্গিতে, অবোধ চোখের হাসিতে, এক মুহূর্ত সচকিত আগ্রহে শেষ হইতে চলা জীবনের ব্যাকুল ক্ষুধায় জাগিয়া উঠে। কিন্তু যাহা ভাবিয়াছিল তাহা হয় নাই। হরিহরের বউ দেখিতে সুন্দরী হইলে কি হইবে, ভারী ঝকরাটে। তাহাকে তো 2 চক্ষু পারিয়া দেখিতে পারে না। বসিয়া বসিয়া অন্ন ধ্বংস করিতেছে। সে খুঁটিনাটি লইয়া বুড়ির সঙ্গে 2 বেলা ঝগড়া বাঁধায়। অনেকটা ঝগড়া চলিবার পর বুড়ি নিজস্ব একটি পিতলের ঘটি কাঁখে ও ডান হাতে একটা কাপড়ের পুঁটুলি ঝুলাইয়া বলিত, চললাম নতুন বউ, আজ যদি কখনো এ বাড়ির মাটি মারাই তবে আমার। বাড়ি হইতে বাহির হইয়া গিয়া বুড়ি মনের দুঃখে বাঁশবাগানে সারা দিন বসিয়া কাটাইত। বৈকালের দিকে সন্ধান পাইয়া হরিহরের ছোট মেয়েটা তাহার কাছে গিয়া আঁচল ধরিয়া টানাটানি আরম্ভ করিত। ওঠো পিতিমা, মাকে বলবো আল তোকে বকবে না, আয় পিতিমা।
তাহার হাত ধরিয়া সন্ধ্যার অন্ধকারে বুড়ি বাড়ি ফিরিত। সর্বজয়া মুখ ফিরাইয়া বলিত, ওই এলেন, যাবেন আর কোথায়? যাবার কি চুলো আছে এই ছাড়া? তেজটুকু আছে এদিকে 16 আনা। এরকম উহার বাড়ি আসার বৎসর খানেকের মধ্যেই আরম্ভ হইয়াছে। বহুবার গিয়াছে এবং মাঝে মাঝে প্রায়ই হয়। হরিহরের পূর্বের ভিটায় খড়ের ঘরখানা অনেক দিন বেমেরামতি অবস্থায় পড়িয়া আছে। এই ঘরটাতে বুড়ি থাকে। একটা বাঁশের আলনায় খান্দুই ময়লা ছেঁড়া থান। ছেঁড়া জায়গাটা দুই প্রান্ত একসঙ্গে করিয়া গেরো বাঁধা। বুড়ি আজকাল ছুঁচে সুতা পরাইতে পারে না বলিয়া কাপড় সেলাই করিবার সুবিধা নাই। বেশি ছিঁড়িয়া গেলে গেরো বাঁধে। একপাশে একখানা ছেঁড়া মাদুর আর কতগুলো ছেঁড়া কাঁথা। একটা পুঁটলিতে রাজ্যের ছেঁড়া কাপড় বাঁধা। মনে হয় কাঁথা বুনিবার উপকরণ স্বরূপ সেগুলি বহুদিন হইতে সযত্নে সঞ্চিত আছে, কখনো দরকার হয় নাই। বর্তমানে দরকার হইলেও কাঁথা বুনিবার মতো চোখের তেজ আর তাহার নাই। তবুও সেগুলি পরম যত্নে তোলা থাকে। ভাদ্র মাসে বর্ষার পর রৌদ্র ফুটিলে বুড়ি সেগুলি খুলিয়া মাঝে মাঝে উঠানে রৌদ্রে দেয়। বেতের প্যাঁটরাটার মধ্যে একটা পুঁটুলি বাঁধা কতগুলো ছেঁড়া লালপাশ শাড়ি, সেগুলি তাহার মেয়ে বিশ্বেশ্বরীর। একটা পিতলের চাদরের ঘটি, একটা মাটির ছোবা, গোটা দুই মাটির ভাঁড়। পিতলের ঘটিতে চাল ভাজা ভরা থাকে। রাত্রে হামানদিস্তা দিয়া গুঁড়া করিয়া তাহাই মাঝে মাঝে খায়। মাটির ভাঁড়গুলোর কোনোটাতে একটুখানি তেল, কোনোটাতে একটুখানি নুন, কোনোটাতে সামান্য একটু খেজুরের গুড়। সর্বজয়ার কাছে চাহিলে সবসময় মেলে না বলিয়া বুড়ি সংসার হইতে লুকাইয়া আনিয়া সেগুলি বিবাহের বেতের প্যাঁটরার মধ্যে সঞ্চয় করিয়া রাখিয়া দেয়। সর্বজয়া ঘরে আসে কুৎসিত কালে ভদ্রে, কিন্তু সন্ধ্যার সময় তার মেয়ে ঘরের তাওয়ায় ছেঁড়া কাঁথা পাতা বিছানায় বসিয়া অনেকক্ষণ পর্যন্ত এক মনে পিসিমার মুখের রূপকথা শোনে। খানিকক্ষণ এ গল্প ও গল্প শুনিবার পর খুকি বলে, পিতি, সেই ডাকাতের গল্পটা বলো তো। গ্রামের এক ঘর গৃহস্থ বাড়িতে 50 বছর আগে ডাকাতি হইয়াছিল, সেই গল্প। ইতিপূর্বে বহুবার বলা হইয়া গেলেও কয়েকদিনের ব্যবধানে উহার পুনরাবৃত্তি করিতে হয়। খুকি ছাড়ে না। তাহার পর সে পিসিমার মুখে ছড়া শোনে। সেকালের অনেক ছড়া ইন্দির ঠাকুরনের মুখস্থ ছিল। অল্প বয়সে ঘাটে পথে সমবয়সী সঙ্গিনীদের কাছে ছড়া মুখস্থ বলিয়া তখনকার দিনে ইন্দির ঠাকুরন কত প্রশংসা আদায় করিয়াছে। তাহার পর অনেক দিন সে এরকম ধৈর্যশীল শ্রোতা পায় নাই, পাছে মরিচা পড়িয়া যায়। সেই জন্য তাহার জানা সব ছড়াগুলি আজকাল প্রতি সন্ধ্যায় একবার ক্ষুদ্র বাইজিটির কাছে আবৃত্তি করিয়া ধার সানাইয়া রাখে। ওললিতে চাপাকলিতে একটা কথা শুনছে, রাধার ঘরে চোর ঢুকেছে, এই পর্যন্ত বলিয়া সে হাসি হাসি মুখে প্রতীক্ষা দৃষ্টিতে ভাইজির দিকে চাহিয়া থাকে। খুকি উৎসাহের সঙ্গে বলে, চূড়ো বাঁধা এক মিনসে। মি অক্ষরটার ওপর অকারণ জোর দিয়া ছোট মাথাটি সামনে তাল রাখিবার ভাবে ঝুঁকাইয়া পদটার উচ্চারণ শেষ করে। ভারী আমোদ লাগে খুকির। তাহার পিসি ভাইজিকে ঠকাইবার চেষ্টায় এমন সব ছড়া আবৃত্তি করে আর পাদ পূরণের জন্য জায়গা ছাড়িয়া দেয়, যাহা হয়তো 10-15 দিন বলাই হয় নাই। কিন্তু খুকি ঠিক মনে রাখে, তাহাকে ঠকানো কঠিন। খানিক রাত্রে তাহার মা খাইতে ডাকিলে সে উঠিয়া যায়। হরিহর রায়ের আদি বাসস্থান যশটা বিষ্ণুপুরের প্রাচীন ধনীবংশ চৌধুরীরা নিষ্কর ভূমিদান করিয়া যে কয় ঘর ব্রাহ্মণকে সেকালে গ্রামে বাস করাইয়াছিলেন, হরিহরের পূর্বপুরুষ বিষ্ণুরাম রায় তাহাদের মধ্যেই একজন। ব্রিটিশ শাসন তখনও দেশে বদ্ধমূল হয় নাই। যাতায়াতের পথ সকল ঘোর বিপদ সংকুল, ঠগি ঠ্যাঙারে জলদস্যু প্রভৃতিতে পূর্ণ থাকিত। এই ডাকাতের দল প্রায়ই গোয়ালা বাগদি বাউরি শ্রেণীর লোক। তাহারা অত্যন্ত বলবান,
লাঠি এবং সড়কি চালানোতে সুনিপুণ ছিল। বহু গ্রামের নিভৃত প্রান্তে ইহাতে স্থাপিত ডাকাতিকালীর মন্দিরের চিহ্ন এখনো বর্তমান আছে। দিনে মানে ইহারা ভালো মানুষ সাজিয়া বেড়াইত। রাত্রে কালী পূজা দিয়া দূর পল্লীতে গৃহস্থ বাড়ি লুট করিতে বাহির হইত। তখনকার কালে অনেক সমৃদ্ধশালী গৃহস্থ ডাকাতি করিয়া অর্থ সঞ্চয় করিতেন। বাংলাদেশে বহু জমিদার ও অবস্থাপন্ন গৃহস্থের অর্থের মূল ভিত্তি এই পূর্বপুরুষ সঞ্চিত লুণ্ঠিত ধনরত্ন। যাহারা এই প্রাচীন বাংলার কথা জানেন তাহারা ইহাও জানেন। বিষ্ণুরাম রায়ের পুত্র বীরু রায়ের এইরূপ অখ্যাতি ছিল। তাহার অধীনে বেতনভোগী ঠ্যাঙারে থাকিত। নিশ্চিন্দিপুর গ্রামের উত্তরে যে কাঁচা সড়ক ওদিকে চুয়াডাঙ্গা হইতে আসিয়া নবাবগঞ্জ হইয়া টাকি চলিয়া গিয়াছে, ওই সড়কের ধার দিগন্ত বিস্তৃত বিশাল সোনাডাঙ্গার মাঠের মধ্যে ঠাকুরজি পুকুর নামক সেকালকার এক বিরাট পুকুরের ধারে ছিল ঠ্যাঙারেদের আড্ডা। পুকুরের ধারে প্রকাণ্ড বটগাছটার তলে তাহারা লুকাইয়া থাকিত এবং নিরীহ পথিককে মারিয়া তাহার যথা সর্বস্ব অপহরণ করিত। ঠ্যাঙারেদের কার্যপ্রণালী ছিল অদ্ভুত ধরনের। পথ চলতি লোকের মাথায় লাঠির আঘাত করিয়া আগেই তাহাকে মারিয়া ফেলিয়া তবে তাহার কাছে অর্থান্বেষণ করিত। মারিয়া ফেলিবার পর এরূপ ঘটনাও বিচিত্র ছিল না যে দেখা গেল নিহত ব্যক্তির কাছে সিকি পয়সাও নাই। পুকুরের মধ্যে লাশ কুঁচিয়া রাখিয়া ঠ্যাঙারেরা পরবর্তী শিকারের ওপর দিয়া বৃথা শ্রমটুকু পোষাইয়া লইবার আশায় নিরীহ মুখে পুকুর পাড়ের গাছতলায় ফিরিয়া যাইত। গ্রামের উত্তরে এই বিশাল মাঠের মধ্যে সেই বটগাছ আজও আছে। সড়কের ধারে একটা অপেক্ষাকৃত নিম্ন ভূমিকে আজও ঠাকুরজি পুকুর বলে। পুকুরের বিশেষ চিহ্ন নাই, 14 আনাই ভরাট হইয়া গিয়াছে। ধান আবাদ করিবার সময় চাষিদের লাঙলের ফালে সেই নাবাল জমিটুকু হইতে আজও মাঝে মাঝে নরমুণ্ড উঠিয়া থাকে। শোনা যায় পূর্বদেশীয় এক বৃদ্ধ ব্রাহ্মণ বালক পুত্রকে সঙ্গে করিয়া কালীগঞ্জ অঞ্চল হইতে টাকি শ্রীপুরের দিকে নিজের দেশে ফিরিতেছিলেন। সময়টা কার্তিক মাসের শেষ। কন্যার বিবাহের অর্থ সংগ্রহের জন্য ব্রাহ্মণ বিদেশে বাহির হইয়াছিলেন। সঙ্গে কিছু অর্থ আর জিনিসপত্র ছিল। হরিদাসপুরের বাজারে চটিতে রন্ধন আহারতি করিয়া তাহারা দুপুরের কিছু পরে পুনরায় পথে বাহির হইয়া পড়িলেন। ইচ্ছা রহিল যে সম্মুখে 5 ক্রোশ দূরে নবাবগঞ্জ বাজারের চটিতে রাত্রি যাপন করিবেন। পথের বিপদ তাহাদের অবিদিত ছিল, কিন্তু আন্দাজ করিতে কিরূপ ভুল হইয়াছিল। কার্তিক মাসের ছোট দিন। নবাবগঞ্জের বাজারে পৌঁছিবার অনেক পূর্বে সোনাডাঙ্গা মাঠের মধ্যে সূর্যকে ডুবুডুবু দেখিয়া তাহারা দ্রুতপদে হাঁটিতে আরম্ভ করিলেন। কিন্তু ঠাকুরঝি পুকুরের ধারে আসিতেই তাহারা ঠ্যাঙারদের হাতে পড়িলেন। দস্যুরা প্রথম ব্রাহ্মণের মাথায় এক ঘা লাঠি বসাইয়া দিতেই তিনি প্রাণ ভয়ে চিৎকার করিতে করিতে পথ ছাড়াইয়া মাঠের দিকে ছুটিলেন। ছেলেও বাবার পিছু পিছু ছুটিল, কিন্তু একজন বৃদ্ধ অপরজন বালক ঠ্যাঙারেদের সঙ্গে কতক্ষণ দৌড়ে পাল্লা দিবে। অল্পক্ষণেই তাহারা আসিয়া শিকারের নাগাল ধরিয়া ঘেরাও করিয়া ফেলিল। নিরুপায় ব্রাহ্মণ নাকি প্রস্তাব করেন যে তাহাকে মারা হয় ক্ষতি নাই, কিন্তু তাহার পুত্রকে জীবনদান করা হোক, বংশের একমাত্র পুত্র পিণ্ডলোপ ইত্যাদি। ঘটনাক্রমে বীরু রায়ও নাকি সেদিন দলের মধ্যে স্বয়ং উপস্থিত ছিলেন। ব্রাহ্মণ বলিয়া চিনিতে পারিয়া প্রাণ ভয়ের তো বৃদ্ধ তাহার হাতে পায়ে পড়িয়া অন্তত পুত্রটির প্রাণ রক্ষার জন্য বহু কাকুতি মিনতি করেন। কিন্তু সরল ব্রাহ্মণ বুঝেন নাই তাহার বংশের পিণ্ডলোপের আশঙ্কায় অপরের মাথা ব্যথা হওয়ার কথা নয়, বরং তাহাদিগকে ছাড়িয়া দিলে ঠ্যাঙারের দলের অন্যরূপ আশঙ্কার কারণ আছে। সন্ধ্যার অন্ধকারে হতভাগ্য পিতাপুত্রের মৃতদেহ একসঙ্গে ঠান্ডা হেমন্ত রাতে ঠাকুরঝি পুকুরের জলে টোকাপানা ও শ্যামা ঘাসের দমের মধ্যে পুঁতিয়া ফেলিবার ব্যবস্থা করিয়া বীরুরায় বাড়ি চলিয়া আসিলেন। এই ঘটনার বেশি দিন পরে নয়,
ঠিক পর বৎসর পূজার সময়, বাংলা 1238 সন, বীরু রায় সপরিবারে নৌকা যোগে তাহার শ্বশুর বাড়ি হলুদ বেড়ে থেকে ফিরিতেছিলেন। নকিপুরের নিচের বড় নোনা গান পার হইতে মধুমতিতে পরিবার পর 2 দিনের জোয়ার খাইয়া তবে আসিয়া দক্ষিণ শ্রীপুরের কাছে ইছামতিতে পড়িতে হয়। সেখান হইতে আর দিন 4 পথ আসিলেই স্বগ্রাম। সারাদিন বাহিয়া আসিয়া অপরাহ্নে টাকির ঘাটে নৌকা লাগিল। বাড়িতে পূজা হইত। টাকির বাজার হইতে পূজা দ্রব্যাদি কিনিয়া রাত্রিতে সেখানে অবস্থান করিবার পর প্রত্যুষে নৌকা ছাড়িয়া সকলে দেশের দিকে রওনা হইলেন। দিন 2 পরে সন্ধ্যার দিকে ধবলচিতির বড় খাল আর ইছামতির মোহনায় একটা নির্জন চরে জোয়ারের অপেক্ষায় নৌকা লাগাইয়া রন্ধনের জোগাড় হইতে লাগিল। বড় চর, মাঝে মাঝে কাশ্যপ ছাড়া অন্য গাছপালা নাই। এক স্থানে মাঝিরা, অন্য স্থানে বীরু রায়ের স্ত্রী রন্ধন চড়াইয়াছিলেন। সকলের মনে প্রফুল্ল। 2 দিন পরেই দেশে পৌঁছানো যাইবে, বিশেষত পুজো নিকটে, সে আনন্দ তো আছেই। জ্যোৎস্না উঠিয়াছিল। নোনা গাঙের জল চকচক করিতেছিল। হুহু হাওয়ায় চরের কাশফুলের রাশি আকাশ, জ্যোৎস্না, মোহনার জল একাকার করিয়া উড়িতেছিল। হঠাৎ কিসের শব্দ শুনিয়া 2-1 মাঝি রন্ধন ছাড়িয়া উঠিয়া দাঁড়াইয়া চারিদিকে চাহিয়া দেখিতে লাগিল। কাশছোপের আড়ালে যেন একটা হুটপাট শব্দ, একটা ভয়ার্ত কণ্ঠ, আবার অস্ফুট চিৎকার করিয়া উঠিয়াই তখনই থামিয়া যাইবার শব্দ। কৌতূহলী মাঝিরা ব্যাপার কি দেখিবার জন্য কাশছোপের আড়ালটা পার হইতে না হইতে কি যেন একটা হুড়ুম করিয়া চর হইতে জলে গিয়া ডুব দিল। চরের সেদিকটা জনহীন, কিছুই কাহারও চোখে পড়িল না। কি ব্যাপার ঘটিতেছে, কি হইল, বুঝিবার পূর্বেই বাকি দাঁড়ি মাঝি সেখানে আসিয়া পৌঁছিল। গোলমাল শুনিয়া বীরু রায় আসিলেন, তাহার চাকর আসিল। বীরু রায়ের একমাত্র পুত্র নৌকাতে ছিল, সে কই? জানা গেল রন্ধনের বিলম্ব দেখিয়া সে খানিকক্ষণ আগে জ্যোৎস্নার চরের মধ্যে বেড়াইতে বাহির হইয়াছে। দাড়ি মাঝিদের মুখ শুকাইয়া গেল। এদেশের নোনা গাংসমূহের অভিজ্ঞতায় তাহারা বুঝিতে পারিল কাশবনের আড়ালে বালির চরে বৃহৎ কুমির শুইয়া ওঁত পাতিয়াছিল। ডাঙা হইতে বীরু রায়ের পুত্রকে লইয়া গিয়াছে। তাহার পর অবশ্য যাহা হয় হইল। নৌকার লগি লইয়া এদিক ওদিক খোঁজাখুঁজি করা হইল। নৌকা ছাড়িয়া মাঝ নদীতে গভীর রাত্রি পর্যন্ত সকলে সন্ধান করিয়া বেড়াইল। তাহার পর কান্নাকাটি, হাত পা ছোড়াছুড়ি। গত বৎসর দেশের ঠাকুরজি পুকুরের মাঠে প্রায় এই সময়ে যে ঘটনা ঘটিয়াছিল, যেন এক অদৃশ্য বিচারক এবৎসর ইছামতির নির্জন চরে তাহার বিচার নিষ্পন্ন করিলেন। মূর্খ বীরু রায় ঠেকিয়া শিখিলেন যে অদৃশ্য ধর্মাধিকরণের দণ্ডকে ঠাকুরজি পুকুরে শ্যামা ঘাসের দামে প্রতারিত করিতে পারা যায় না। অন্ধকারেও তাহা আপন পথ চিনিয়া লয়। বাড়ি আসিয়া বীরু রায় আর বেশি দিন বাঁচেন নাই। এইরূপে তাহার বংশে এক অদ্ভুত ব্যাপারের সূত্রপাত হইল। নিজের বংশ লোপ পাইলেও তাহার ভাইয়ের বংশাবলী ছিল, কিন্তু বংশের জ্যেষ্ঠ সন্তান কখনো বাঁচিত না। সাবালক হইবার পূর্বেই কোনো না কোনো রোগে মারা যাইত। সকলে বলিল বংশে ব্রহ্ম সাপ ঢুকিয়াছে। হরিহর রায়ের মাতা তারকেশ্বরে দর্শনে গিয়া এক সন্ন্যাসীর কাছে কাঁদাকাটা করিয়া একটা মাদুলি পান। মাদুলির গুণেই হোক বা ব্রহ্মসাপের তেজ 2 পুরুষ পরে কর্পূরের মতো উবিয়া যাওয়ার ফলেই হোক, এত বয়সেও হরিহর রাজও বাঁচিয়া আছে। দিন কতক পরে খুকি সন্ধ্যার পর শুইয়া পড়িয়াছিল। বাড়িতে তাহার পিসিমা নাই। অদ্য 2 মাসের উপর হইল একদিন তাহার মায়ের সঙ্গে কি ঝগড়াঝাটি হওয়ার পর রাগ করিয়া দূর গ্রামে কোন আত্মীয় বাড়িতে গিয়া আছে।
মায়েরও শরীর এতদিন বড় অপটু ছিল বলিয়া তাহাকে দেখিবারও কোনো লোক নাই। সম্প্রতি মা কাল হইতে আঁতুর ঘরে ঢোকা পর্যন্ত সে কখন খায়, সে কখন শোয়, তাহা কেউ বড় একটা দেখে না। খুকি শুইয়া শুইয়া যতক্ষণ পর্যন্ত ঘুম না আসিল ততক্ষণ পিসিমার জন্য কাঁদিল। রোজ রাত্রে সে কাঁদে। তাহার পর খানিক রাত্রে কাহাদের কথাবার্তা শুনিয়া জাগিয়া উঠিয়া দেখিল কুড়ুনির মা দাই রান্নাঘরের ছেঁচতলায় দাঁড়াইয়া কথা বলিতেছে। পাড়ার ন্যাড়া ঠাকুমা আরও কে কে উপস্থিত আছেন। সকলেই ব্যস্ত, উদ্বিগ্ন। খুকি খানিকটা জাগিয়া থাকিয়া আবার শুইয়া পড়িল। বাঁশবনে হাওয়া লাগিয়া শিরশির শব্দ হইতেছে। আঁতুর ঘরে আলো জ্বলিতেছে। কাহার যেন কথাবার্তা কহিতেছে। দাওয়ায় জ্যোৎস্না পড়িয়াছে। ঠান্ডা হাওয়ায় একটু পরে সে ঘুমাইয়া পড়িল। খানিক রাত্রে ঘুমের ঘোরে একটা অস্পষ্ট আওয়াজ আর গোলমাল শুনিয়া তাহার ঘুম ভাঙিয়া গেল। তাহার বাবা ঘর হইতে বাহির হইয়া আঁতুর ঘরের দিকে দৌড়িয়া ব্যস্তভাবে বলিতে বলিতে যাইতেছে। কেমন আছে খুড়ি? কি হয়েছে? আঁতুর ঘরের ভিতর হইতে কেমন ধরনের গলার আওয়াজ সে শুনিতে পাইল। গলার আওয়াজটা তার মায়ের। অন্ধকারের মধ্যে ঘুমের ঘোরে সে কিছু বুঝিতে না পারিয়া চুপ করিয়া খানিক্ষণ বসিয়া রহিল। তাহার কেমন ভয় করিতেছিল। মা ওরকম করিতেছে কেন? কি হইয়াছে মায়ের? সে আরও খানিক্ষণ বসিয়া থাকিয়া কিছু বুঝিতে না পারিয়া শুইয়া পড়িল এবং একটু পরেই ঘুমাইয়া পড়িল। কতক্ষণ পরে সে জানে না, কোথায় যেন বিড়াল ছানার ডাকে তাহার ঘুম ভাঙিয়া গেল। চট করিয়া তাহার মনে পড়িল পিসিমার ঘরের দাওয়ায় ভাঙা উনুনের মধ্যে মেনি বেড়ালের ছানাগুলো সে বৈকালবেলা লুকাইয়া রাখিয়া আসিয়াছে। ছোট্ট তুলতুলে ছানা কয়টি, এখনো চোখ ফুটে নাই। ভাবল, ওই যা, ওদের হুলো বেড়ালটা এসে বাচ্চাগুলোকে সব খেয়ে ফেললে, ঠিক খেয়ে ফেললে। ঘুম চোখে উঠিয়া তাড়াতাড়ি সে অন্ধকারের মধ্যে পিসিমার দাওয়ায় গিয়া উনুনের মধ্যে হাত পুড়িয়া দেখিল বাচ্চা কয়টি নিশ্চিন্ত মনে ঘুমাইতেছে। হুলো বেড়ালের কোনো চিহ্ন নাই কোনো দিকে। পরে সে অবাক হইয়া আসিয়া শুইয়া পড়িল এবং একটু পরেই ঘুমাইয়া পড়িল। ঘুমের ঘরে আবার কিন্তু কোথায় যেন বিড়াল ছানা ডাকিতেছিল। পরের দিন সকালে উঠিয়া সে চোখ মুছিতেছে। কুড়ুনির মা দাই বলিল, ও খুকি, কাল রাত্রিরে তোমার একটা ভাই হয়েছে, দেখবে না? ও মা, কাল রাত্রিরে এত চেঁচামেচি, এত কাণ্ড হয়ে গেল, কোথায় ছিলে গো তুমি? যা কাণ্ড হলো, কালপুরের পীরির দরগায় সিন্নি দেবানে বড্ড রক্ষা করেছেন রাত্রিরে। খুকি এক দৌড়ে ছুটিয়া আসিয়া আঁতুর ঘরের দুয়ারে উকি মারিল। তাহার মা আঁতুরের খেজুর পাতার বেড়ায় গা ঘেঁষিয়া শুইয়া ঘুমাইতেছে। একটা টুকটুকে অসম্ভব রকমের ছোট্ট, প্রায় একটা কাচের বড় পুতুলের চেয়ে কিছু বড় জীব কাঁথার মধ্যে শুইয়া, সেটিও ঘুমাইতেছে। গুলের আগুনের মন্দ মন্দ ধোঁয়ায় চোখে ভালো দেখা যায় না। সে খানিক্ষণ দাঁড়াইয়া থাকিতে থাকিতেই জীবটি চোখ মেলিয়া মিটমিট করে চাহিয়া অসম্ভব রকমের ছোট্ট হাত দুটি নাড়িয়া নিতান্ত দুর্বলভাবে অতি ক্ষীণ সুরে কাঁদিয়া উঠিল। এতক্ষণ পরে খুকি বুঝিল রাত্রিতে বিড়াল ছানার ডাক বলিয়া যাহা মনে করিয়াছিল তাহা আসলে কি। অবিকল বিড়াল ছানার ডাক, দূর হইতে শুনিলে কিছু বুঝিবার জো নাই। হঠাৎ অসহায় অসম্ভব রকমের ছোট্ট নিতান্ত ক্ষুদে ভাইটির জন্য দুঃখে, মমতায়, সহানুভূতিতে খুকির মন পরিপূর্ণ হইয়া উঠিল। ন্যাড়ার ঠাকুরমা ও কোরআনের মা দাই বারণ করাতে সে ইচ্ছা সত্ত্বেও আঁতুর ঘরে ঢুকিতে পারিল না। মা আঁতুর হইতে বাহির হইলে খোকার ছোট্ট দোলাতে দোল দিতে দিতে খুকি কত কি ছড়া গান করে। সঙ্গে সঙ্গে কত সন্ধ্যা দিনের কথা, পিসিমার কথা মনে আসিয়া তাহার চোখ জলে ভিজিয়া যায়। এরকমের কত ছড়া যে পিসিমা বলিত।
খোকা দেখিতে পাড়ার লোক ভাঙিয়া আসে। সকলে দেখিয়া বলে, ঘর আলো করে খোকা হইয়াছে, কি মাথার চুল, কি রং! বলা বলি করিতে করিতে যায়। কি হাসি দেখেছ নদী? খুকি কেবল ভাবে, তাহার পিসিমা একবার যদি আসিয়া দেখিত। সবাই দেখিতেছে, আর তাহাদের পিসিমাই কোথায় চলিয়া গেল, আর কখনো কি ফিরিয়া আসিবে না? সে ছেলে মানুষ হইলেও এইটুকু বুঝিয়াছে যে এ বাড়িতে বাবা কি মা কেহই পিসিমাকে ভালোবাসে না, তাহাকে আনিবার জন্য কেহ গা করিবে না। দিনে মানে পিসির ঘরের দিকে চাইলে মন কেমন করে। ঘরের কপাটটা এক একদিন খোলাই পড়িয়া থাকে। দাওয়ায় চামচিকে নাদি জমিয়াছে। উঠানে সেরকম আর ঝাঁট পড়ে না। এখানে শেওড়ার চারা, ওখানে কচু গাছ। পিসিমা বুঝি হইতে দিত। খুকির বড় বড় চোখ জলে ভরিয়া যায়। সেই ছড়া, সেই সব গল্প খুকি কি করিয়া ভোলে? সেদিন হরিপালিতের মেয়ে আসিয়া তাহার মাকে বলিল, তোমাদের বুড়ি দেখি ঘাটের পথে মাঠের দিক থেকে একটা ঘটি আর একটা পুঁটুলি হাতে করিয়া আসছে, এসে চক্রবর্তী মশাইয়ের বাড়িতে ঢুকে বসে আছে। নাও, দুর্গাকে পাঠিয়ে দাও, হাত ধরে ডেকে আনুক, তাহলে রাগ পড়বে এখন। হরিপালিতেরই বাড়ি বসিয়া বুড়ি তখন পাড়ার মেয়েদের মুখে হরিহরের ছেলে হওয়ার গল্প শুনিতেছিল। ও পিতি! বুড়ি চমকিয়া উঠিয়া দেখিল দুর্গা হাঁপাইতেছে, যেন অত্যন্ত ছুটিয়া আসিয়াছে। বুড়ি ব্যগ্রভাবে দুর্গাকে হাত বাড়াইয়া ধরিতে গেল। সঙ্গে সঙ্গে দুর্গা ঝাঁপাইয়া বুড়ির কোলে পড়িল। তাহার মুখে হাসি, অথচ চোখে জল। উঠোনে ঝি বউ যাহারা উপস্থিত ছিলেন, অনেকের চোখেই জল আসিল। প্রবীণা হরিপালিতের স্ত্রী বলিলেন, নেও ঠাকুরজি, ও তোমার আজ জন্মে মেয়ে ছিল, সেই মেয়েই তোমার আবার ফিরে এসেছে। বাড়ি আসিয়া খোকাকে দেখিয়া তো বুড়ি হাসিয়া কাঁদিয়া সার হইল। কতদিন পরে ভিটায় আবার চাঁদ উঠিয়াছে। বুড়ি সকালে উঠিয়া মহা খুশিতে ভিতর উঠান ঝাঁট দেয়, আগাছার জঙ্গল পরিষ্কার করে। দুর্গার মনে হয় এতদিনে আবার সংসারটা ঠিক মতো চলিতেছে। এতদিন যেন কেমন ঠিক ছিল না। দুপুরে আহার করিয়া বুড়ি খিড়কির পিছনে বাঁশবনের ওপর বসিয়া কঞ্চি কাটে। সেদিকে আর নদীর ধার পর্যন্ত লোকজনের বাস নাই। নদী অবশ্য খুব একটা নিকটে নয়, প্রায় 1 পোয়া পথ। এই সমস্তটা শুধু বড় বড় আমবাগান আর ছুপসি বাঁশবন ও অন্যান্য জঙ্গল। কঞ্চি কাটার সময় দুর্গা আসিয়া কাছে বসে, আবল তাবল বকে। ছোট এক বোঝা কাটা কঞ্চি জড়ো হইলে দুর্গা সেগুলি বহিয়া বাড়ির মধ্যে রাখিয়া আসে। কঞ্চি কাটিতে কাটিতে মধ্যাহ্নের অলস আমেজে শীতল বাঁশবাগানের ছায়ায় বুড়ির নানা কথা মনে আসে। সেই কতকাল আগের কথা সব। সেই তিনি বার তিনেক আসিয়াছিলেন। স্বপ্নের মতো মনে পড়ে। একবার তিনি পুটুলির মধ্যে কি একটা খাবার আনিয়াছিলেন। বিশ্বেশ্বরী তখন 2 বৎসরের। সকলে বলিল, ওমা, চিনির ডেলার মতো। ঘটির জলে গুলিয়া সেও একটু খাইয়াছিল। সেই একজন লোক আসিল, পুরনো সেই পেয়ারা গাছটার কাছে ঠিক সন্ধ্যার সময় আসিয়া দাঁড়াইল। শ্বশুরবাড়ির দেশ হইতে আসিয়াছে। একখানা চিঠি। চিঠি পড়িবার লোক নাই। ভাই গোলকও পূর্ব বৎসর মারা গিয়াছে। ব্রজকাকা চণ্ডীমণ্ডপে পাশার আড্ডায় সে নিজে পত্তরখানা লইয়া গেল। সেদিনের কথা আজও স্পষ্ট মনে হয়। নজ্যাঠা, মেজ জ্যাঠা, ব্রজকাকা ও পাড়ার পতিত রায়ের ভাই যদু রায়, আর ছিল গোলকের সম্বন্ধী ভজহরি। পত্তর পড়িলেন সেজ জ্যাঠা। অবাক হইয়া জিজ্ঞাসা করিলেন, কে আনলে চিঠিরে ইন্দির? তাহার পর ইন্দির ঠাকুরনকে বাড়ি আসিয়া তখনই হাতের নোয়া আর প্রথম যৌবনের সাধের জিনিস
বাপ মায়ের দেওয়া রূপার পঁইছে জোড়া খুলিয়া রাখিয়া কপালে সিঁদুর মুছিয়া নদীতে স্নান করিয়া আসিতে হইল। কতকালের কথা, সেসব স্বপ্ন হইয়া গিয়াছে। তবুও যেন মনে হয় এই তো সেদিনের। নিবারণের কথা মনে হয়। নিবারণ, নিবারণ, ব্রজ কাকার ছেলে নিবারণ, 16 বৎসরের বালক। কি টকটকে গায়ের রং, সে কি চুল! হই যে, সে চণ্ডীমণ্ডপের পোতা জঙ্গলে ঢাকা পড়িয়া আছে। বাঁশবনের মধ্যে ওই ঘরে সে কঠিন জররোগে শয্যাগত হইয়া যায় যায় হইয়াও 2-3 দিন রহিল। আহা, বালক সর্বদা জল জল করিত, কিন্তু ঈশান কবিরাজ জল দিতে বারণ করিয়াছিলেন। মৌরীর পুটুলি একটু করিয়া চুষানো হইতেছিল। নিবারণ 4th দিন রাত্রে মারা গেল। মৃত্যুর একটু আগেও সেই জল তার মুখের বুলি। তবুও এক বিন্দু জল তাহার মুখে ঠেকানো হয় নাই। সেই ছেলে মারা যাওয়ার পর 5 দিনের মধ্যে বড়খড়ির মুখে কেউ জল দেওয়াইতে পারে নাই। 5 দিনের পর ভাসুর রামচাঁদ চক্রবর্তী নিজে ভাতৃবধূর ঘরে গিয়া হাত জোড় করিয়া বলিলেন, তুই চলে গেলে আমার কি দশা হবে? এ বুড়ো বয়সে আমি কোথায় যাব মা? বড়খড়ি বনেদি ধনী ঘরের মেয়ে ছিলেন, জগদ্ধাত্রীর মতো রূপ। অমন রূপসী বধূ এ অঞ্চলে ছিল না। স্বামীর পাদতক না খাইয়া কখনো জল খান নাই। সেকালের গৃহিণী রন্ধন করিয়া আত্মীয় পরিজনকে খাওয়াইয়া নিজে 3য় প্রহরে সামান্য আহার করিতেন। দান ধ্যানে অন্ন বিতরণে ছিলেন সাক্ষাৎ অন্নপূর্ণা। লোককে রাধিয়া খাওয়াইতে তিনি বড় ভালোবাসিতেন। তাই ভাসুরের কথায় মনের কোমল স্থানে বুঝি ঘা লাগিল। তাহার পর তিনি উঠিয়াছিলেন এবং জল গ্রহণ করিয়াছিলেন বটে, কিন্তু বেশি দিন বাঁচেন নাই। পুত্রের মৃত্যুর 1.5 বৎসরের মধ্যেই তিনিও পুত্রের অনুসরণ করেন। একটু জল দে মা, এতটুকু দে। জল খেতে নেই বাবা, ছি, কবরেজ মশাই যে বারণ করেছেন, জল খায় না। এতটুকু দে মা, 1 ঢোক খাই মা, পায়ে পড়ি তোর। দুপুরের পাখপাখালির ডাকে সুদূর 50 বৎসরের পার হইতে বাঁশের মর্মর শব্দ কানে ভাসিয়া আসে। খুকি বলে, পিতি, তোর ঘুম লেগেছে? আয় শুবি চল। হাতের দাখানা রাখিয়া বুড়ি বলে, ওই দেখো আবার পোড়া ঝিমুনি ধরেছে। অবেলায় এখন আর শোবো না মা, এইগুলো সাঙ্গ করে রাখি। নিয়ে আয় দেখি ওই বড় আগালেটা। খোকা প্রায় 10 মাসের হইল। দেখিতে রোগা রোগা গড়ন, অসম্ভব রকমের ছোট্ট মুখখানি। নিচের মাড়িতে মাত্র 2খানি দাঁত উঠিয়াছে। কারণে অকারণে যখন তখন সে সেই 2খানি মাত্র দুধে দাঁতওয়ালা মাড়ি বাহির করিয়া হাসে। লোকে বলে, বৌমা, তোমার খোকার হাসিটা বায়না করা। খোকাকে একটুখানি ধরাইয়া দিলে আর রক্ষা নাই। আপনা হইতেই পাগলের মতো এত হাসি শুরু করিবে যে তাহার মা বলে, আচ্ছা খোকন, আজ থামো, বড্ড হেসেছ, আজকে তুমি বড্ড হেসেছ, আবার কালকের জন্য একটু রেখে দাও। মাত্র 2টি কথা সে বলিতে শিখিয়াছে। মনে সুখ থাকিলে মুখে বলে যে 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 যে, এবং দুধে দাঁত বাহির করিয়া হাসে। মনে দুঃখ হইলে বলে না 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 না, আর বিশ্রী রকমের চিৎকার করিয়া কাঁদিতে শুরু করে। যাহা সামনে পায় তাহারই ওপর ওই নতুন দাঁত 2খানির জোর পরক করিয়া দেখে। মাটির ঢেলা, এক কাঠের টুকরো, মায়ের আঁচল। দুধ খাওয়াইতে বসিলে একসময় সে হঠাৎ কাঁসার ঝিনুকখানাকে মহা আনন্দে নূতন 2খানি দাঁত দিয়া জোরে কামড়াইয়া ধরে। তাহার মা খিলখিল করিয়া হাসিয়া উঠিয়া বলে, হো কি, হ্যাঁ রে খোকা, ঝিনুকখানাকে কামড়ে ধরলি কেন? ছাড় ছাড়, ওরে করিস না, 2খানা দাঁত তো তোর মোটে সম্বল, ভেঙে গেলে হাসবি কি করে শুনি। খোকা তবুও ছাড়ে না। তাহার মা মুখের ভিতর আঙুল দিয়া অতি কষ্টে ঝিনুকখানাকে ছাড়াইয়া লয়।
খুকির ওপর সবসময় নির্ভর করিয়া থাকা যায় না বলিয়া রান্নাঘরের দাওয়া খানিকটা উঁচু করিয়া বাঁশের বাঁখারি দিয়া ঘিরিয়া তাহার মধ্যে খোকাকে বসাইয়া রাখিয়া তাহার মা নিজের কাজ করে। খোকা কাটরার মধ্যে শুনানি হওয়া ফৌজদারি মামলার আসামির মতো হাটক তাকিয়া কখনো আপন মনে হাসে, অদৃশ্য শ্রোতাগণের নিকট দুর্বোধ্য ভাষায় কি যেন বকে, কখনো আবার বাঁখারি বেড়া ধরিয়া দাঁড়াইয়া উঠিয়া বাঁশ পুনের দিকে চাহিয়া থাকে। তাহার মা ঘাট হইতে স্নান করিয়া আসিলে মায়ের ভিজে কাপড়ের শব্দ পাইতেই খোকা খেলা হইতে মুখ তুলিয়া এদিক ওদিক চাহিতে থাকে। তারপর মাকে দেখিতে পাইয়া এক মুখ হাসিয়া বাঁখারির বেড়া ধরিয়া উঠিয়া দাঁড়ায়। তাহার মা বলে, এ কি ও মা, এই কাজল পরিয়ে মুখ মুছিয়ে দিয়ে গেলাম, একেবারে হাঁড়ি চাচা পাখি সেজে বসে আছে, দেখি আয় আয় এদিকে। জোর করিয়া নাক মুখ রগড়াইয়া কাজল উঠাইতে গিয়া খোকার রাঙা মুখ একেবারে সিঁদুর হইয়া যায়। মহা আপত্তি করিয়া রাগের সহিত সে বলে, যে 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 যে। তাহার মা শোনে না। ইহার পর মায়ের হাতে গামছা দেখিলেই খোকা খলখল করিয়া হামাগুড়ি দিয়া একদিকে ছুটিয়া পলাইয়া যায়। একদিন ঘাট হইতে আসিয়া সর্বজয়া বলে, খোকন বলে টু, দোলো তো খোকা, দোলে দোলে খোকন দোলে। খোকা অমনি বসিয়া পড়িয়া সামনে পিছনে বেজায় দুলিতে থাকে, আর মনের সুখে ছোট্ট হাত দুখানি নাড়িয়া গান ধরে, যে 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 যে। তার মা বলে, আচ্ছা থামো, আর দুলো না খোকা, হয়েছে। কখনো কখনো কাজ করিতে করিতে সর্বজয়া কান পাতিয়া শুনিত। খোকার বেড়ার ভিতর হইতে কোনো শব্দ আসিতেছে না, যেন সে চুপ করিয়া গিয়াছে। তাহার বুক ধরাস করিয়া উঠিত, শেয়ালে নিয়ে গেল না তো। সে ছুটি আসিয়া দেখিত খোকা সাজি উপর করা একরাশ চাঁপা ফুলের মতো মাটির ওপর বেকায়দায় ছোট্ট হাতখানি রাখিয়া কখন ঘুমাইয়া পড়িয়াছে। চারিদিক হইতে নালচে পিঁপড়ে, মাছি, সুরসুরি পিঁপড়ের দল মহালোভে ছুটিয়া আসিয়াছে। খোকার পাতলা পাতলা রাঙা ঠোঁট দুটা ঘুমের ঘোরে যেন একটু একটু কাঁপিতেছে। ঘুমের ঘোরে সে যেন মাঝে মাঝে ঢোক গিলিয়া জোরে জোরে নিঃশ্বাস ফেলিতেছে, যেন জাগিয়া উঠিল। আবার তখনই এমন ঘুমাইয়া পড়িতেছে যে নিঃশ্বাসের শব্দটিও পাওয়া যাচ্ছে না। সকাল হইতে সন্ধ্যা ও সন্ধ্যা হইতে অনেক রাত্রি পর্যন্ত তাহাদের বাঁশ বাগানের ধারে নির্জন বাড়িখানি 10 মাসের শিশুর অর্থহীন আনন্দগীতি ও অবোধ কলহাস্যে মুখরিত থাকে। মা ছেলেকে স্নেহ দিয়া মানুষ করিয়া তোলে। যুগে যুগে মায়ের গৌরব গাথা তাই সকল জনমনের বার্তায় ব্যক্ত। কিন্তু শিশু যা মাকে দেয় তাই কি কম? সে নিঃস্ব আসে বটে, কিন্তু মন কাড়িয়া লওয়া হাসি, শৈশব তারল্য, চাঁদ ছানিয়া করা মুখ, আধো আধো আবোল তাবোলের বকুনির দাম কে দেয়? হই তার ঐশ্বর্য। ওরই বদলে সে সেবা নেয়, রিক্ত ভিক্ষুকের মতো নেয় না। এক একদিন হরিহর যখন বাজারের হিসাব কি নিজের লেখা লইয়া ব্যস্ত আছে, সর্বজয়া ছেলেকে লইয়া গিয়া বলে, ওগো ছেলেটাকে একটু ধরো না, মেয়েটা কোথায় বেরিয়েছে, ঠাকুরজি গিয়েছে ঘাটে, ধরো দেখি একটু, আমি নাইব না ছেলে ঘাড়ে করে বসে থাকলেই হবে? হরিহর বলে, হ্যাঁ ওসব গোলমাল এখন এখানে নিয়ে এসো না, আমি বড় ব্যস্ত। সর্বজয়া রাগিয়া ছেলেকে ফেলিয়া রাখিয়া চলিয়া যায়। হরিহর হিসাবপত্র লিখিতে লিখিতে হঠাৎ দেখে ছেলে তার চটি জুতার পাটিটা মুখে দিয়া চিবাইতেছে। হরিহর জুতাখানা কাড়িয়া লইয়া বলে, আহ দেখো বাঁধিয়ে গেল এক কাণ্ড, আজই একটা কাজ নিয়ে। হঠাৎ একটা চড়ুই পাখি আসিয়া রোয়াকের ধারে বসে। খোকা বাবার মুখের দিকে চাহিয়া অবাক হইয়া সেদিকে দেখাইয়া হাত নাড়িতে নাড়িতে বলে, যে 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 যে। হরিহরের বিরক্তি দূর হইয়া গিয়া ভারী মমতা হয়। অনেকদিন আগের এক রাত্রির কথা মনে পড়ে। নতুন পশ্চিম হইতে আসিয়া সেদিন সে গ্রামের সকলের পরামর্শে শ্বশুরবাড়ি স্ত্রীকে আনিতে গিয়াছিল।
দুপুরের পর শ্বশুরবাড়ির গ্রামের ঘাটে নৌকা পৌঁছিল। বিবাহের পর একটিবার মাত্র সে এখানে আসিয়াছিল। পথঘাট মনে ছিল না। লোককে জিজ্ঞাসা করিয়া সে শ্বশুরবাড়ির সম্মুখে উপস্থিত হইল। তাহার ডাকাডাকিতে একটি গৌরাঙ্গী ছিপছিপে চেহারা তরুণী কে ডাকিতেছে দেখার জন্য বাইরের দরজায় দাঁড়াইল এবং তাহার সহিত চোখাচোখি হওয়াতে সেখান হইতে চট করিয়া সরিয়া বাড়ির মধ্যে ঢুকিয়া পড়িল। হরিহর ভাবিতে লাগিল, মেয়েটি কে? তাহার স্ত্রী নয় তো? সে কি এত বড় হইয়াছে? রাত্রিতে সন্ধান মিলিল। সর্বজয়া দারিদ্র হইতে রক্ষিত তাহার মায়ের একখানা লালপাড় মটকা শাড়ি পরিয়া অনেক রাত্রেই ঘরে আসিল। হরিহর চাহিয়া দেখিয়া বিস্মিত হইল। 10 বৎসর আগেকার সে বালিকাপত্নীর কিছুই আর এই সুন্দরী তরুণীতে নাই। কে যেন ভাঙিয়া নতুন করিয়া গড়িয়াছে। মুখের সে কচি ভাবটুকু আর নাই বটে, কিন্তু তাহার স্থানে যে সৌন্দর্য ফুটিয়াছে তাহা যে খুব সুলভ নহে, হরিহরের সেটুকু বুঝিতে দেরি হইল না। হাত পায়ের গঠন, গতিভঙ্গি সবই নিখুঁত আর নতুন। ঘরে ঢুকিয়া সর্বজয়া প্রথমটা থতমত খাইয়া গেল। যদিও সে বড় হইয়াছে, এ পর্যন্ত স্বামীর সহিত দেখা একটু ঘটে নাই বলিলেই চলে। নববিবাহিতার সেই লজ্জাটুকু তাহাকে যেন নতুন করিয়া পাইয়া বসিল। হরিহরই প্রথমে কথা কহিল। স্ত্রীর ডান হাতখানা নিজের হাতের মধ্যে লইয়া বিছানায় বসাইয়া বলিল, বসো এখানে, ভালো আছো? সর্বজয়া মৃদু হাসিল। লজ্জাটা যেন কিছুটা কাটিয়া গেল। বলিল, এতদিন পরে বুঝি মনে পড়িল? আচ্ছা, কি বলে এতদিন ডুব মেরেছিলে? পরে হাসিয়া বলিল, কেন, কি দোষ করেছিলাম বলো তো? স্ত্রীর কথাবার্তায় আজ পাড়া গায়ের টান ও ভঙ্গিটুকু হরিহরের নতুন ও ভারী মিষ্টি বলিয়া মনে হইল। পরে সে লক্ষ্য করিয়া দেখিল, স্ত্রীর হাতে কেবল গাছ কয়েক কর ও কাঁচের চুড়ি ছাড়া অন্য কোনো গহনা নাই। গরিব ঘরের মেয়ে, দিবার কেহ নাই। এতদিন খবর না লইয়া ভারী অন্যায় করিয়াছে সে। সর্বজয়াও চাহিয়া চাহিয়া স্বামীকে দেখিতেছিল। আজ সারাদিন সে 4-5 বার আড়াল হইতে উঁকি মারিয়া দেখিয়াছে। স্বাস্থ্যময় যৌবন হরিহরের সুগঠিত শরীরের প্রতি অঙ্গে যে পীরের ভঙ্গি আনিয়া দিয়াছে, তাহা বাংলাদেশের পল্লীতে সচরাচর চোখে পড়ে না। বাপ মায়ের কথাবার্তায় আজ সে শুনিয়াছে তাহার স্বামী নাকি পশ্চিম হইতে খুব লেখাপড়া শিখিয়া আসিয়াছে। টাকা কড়ির দিক থেকেও 2 পয়সা না আনিয়াছে এমন নয়। এতদিনে তাহার দুঃখ ঘুচিল। ভগবান বোধহয় এতদিনে মুখ তুলিয়া চাহিয়াছেন। সকলেই বলিত তাহার স্বামী সন্ন্যাসী হইয়া গিয়াছে, আর কখনো ফিরিবে না। মনে প্রাণে এ কথা বিশ্বাস না করিলেও স্বামীর পুনরাগমন এতকাল তাহার কাছে দুরাশার মতোই ঠেকিয়াছে। কত রাত্রি দুশ্চিন্তায় জাগিয়া কাটাইয়াছে। গ্রামের বিবাহ উপনয়নের উৎসবে ভালো করিয়া যোগ দিতে পারে নাই। সকলেই আহা বলে, গায়ে পড়িয়া সহানুভূতি জানায়। অভিমানে তাহার চোখে জল আসিত। অনাবিল যৌবনের সোনালী কল্পনা এতদিন শুধু আড়ালে আবডালে নির্জন রাত্রিতে চোখের জলে ঝরিয়া পড়িয়াছে, কাহারও কাছে মুখ ফুটিয়া প্রকাশ করে নাই। কিন্তু বসিয়া বসিয়া কতদিন ভাবিত, এই তো সংসারের অবস্থা। যদি সত্য সত্যই স্বামীনা ফিরিয়া আসে, তবে বাপ মায়ের মৃত্যুর পরে দাঁড়াইবে কোথায়? কে আশ্রয় দিবে? এতদিনে কিনারা মিলিল। হরিহর হাসিয়া জিজ্ঞাসা করিল, আচ্ছা, আমাকে যখন তুমি ওবেলা দরজার বাইরে দেখলে তখন চিনতে পেরেছিলে? সত্যি কথা বলবে কিন্তু। সর্বজয়া হাসিয়া বলিল, না, তা চিনব কেন? প্রথমটা ঠিক বুঝতে পারিনি, তারপর তক্ষুনি। আন্দাজে? আন্দাজে নয় গো, আন্দাজে নয়,
সত্যি সত্যি, দেখলে না তক্ষুনি মাথায় কাপড় দিয়ে বাড়ির মধ্যে ঢুকলাম। তারপর একটু চুপ থাকিয়া জিজ্ঞাসা করিল, আচ্ছা এবার তুমি বলো তো, আমায় চিনতে পেরেছিলে? বলো তো গা ছুঁয়ে। নানা কেজো অকেজো কথাবার্তায় রাত বাড়িতে লাগিল। বড়লোক কত দাদার কথা উঠিতে সর্বজয়ার চোখের জল আর বাঁধ মানে না। হরিহর জিজ্ঞাসা করিল, বীণার বিয়ে হলো কোথায়? ছোট শালীর নাম জানিত না, আজই শ্বশুরের মুখে শুনিয়াছে। তার বিয়ে হলো কুড়ুলে, বিনোদপুর, ওই যে বড় গাং কি বলে, হ্যাঁ সেই মধুমতির ধারে। একটা প্রশ্ন বারবার সর্বজয়ার মনে আসিতে লাগিল, স্বামী তাহাকে লইয়া যাইবে তো, না দেখাশোনা করিয়া আবার চলিয়া যাইবে সেই কাশি গয়া? বলি বলি করিয়াও মুখ ফুটিয়া সে কথাটা কিন্তু কোনরূপে জিজ্ঞাসা করিতে পারিল না। তাহার মনের ভেতর কে যেন বিদ্রোহ ঘোষণা করিয়া বলিল, না নিয়ে যাক, আবার তা নিয়ে বলা কেন, কেন এত ছোট হতে যাওয়া? হরিহর সমস্যার সমাধান নিজ হইতেই করিল। বলিল, কাল চলো তোমাকে বাড়ি নিয়ে যাই, নিশ্চিন্দিপুরে। সর্বজয়ের বুকে ধরাস করিয়া যেন ঠেকির পাড় পড়িল। সামলাইয়া লইয়া মুখে বলিল, কালই কেন? একদিন পরে এলে দুদিন থাকো না কেন? বাবা মা কি তোমায় এক্ষুনি ছেড়ে দেবেন? পরশু আবার আমার বকুল ফুলের বাড়ি তোমাকে নেমন্তন্ন করে গিয়েছে। কে তোমার বকুল ফুল? এই গাঁয়েই বাড়ি, এই পাড়ায়। পরে সে আবার হাসিয়া বলিল, কাল সকালে তোমাকে দেখতে আসবে বলেছে সে। কথাবার্তার স্রোত একইভাবে চলিল। রাত্রি গভীর হইল। বাড়ির ধারেই সজনে গাছে রাত জাগা পাখি অদ্ভুত রব করিয়া ডাকিতেছিল। হরিহরের মনে হইল, বাংলার এই নিভৃত পল্লী প্রান্তের বাঁশবনের ছায়ায় একখানি স্নেহব্যগ্র গৃহকোণ যখন তাহার আগমনের আশায় মাসের পর মাস, বৎসরের পর বৎসর অভ্যর্থনা শয্যা সাজাইয়া প্রতীক্ষা করিয়াছে, কিসের সন্ধানে সে তখন পশ্চিমের অনুর্বর অপরিচিত মরু পাহাড়ের ফাঁকে ফাঁকে গৃহহীন নিরাশ্রয়ের মতো ঘুরিয়া মরিতেছিল। রাত জাগা পাখিটা একঘেয়ে ডাকিতেছিল। বাহিরে জ্যোৎস্না ক্রমে ক্রমে ম্লান হইয়া আসিতেছে। এক হিসেবে এই রাত্রি তাহার কাছে বড় রহস্যময় ঠেকিতেছিল। সম্মুখে তাহাদের নবজীবনের যে পথ বিস্তীর্ণ ভবিষ্যতে চলিয়া গিয়াছে, আজ রাত্রি হইতেই তাহার শুরু। কে জানে সে জীবন কেমন হইবে? কে জানে জীবনলক্ষ্মী কোন সাজি সাজাইয়া রাখিয়াছেন তাহাদের সে অনির্দিষ্ট ভবিষ্যতের পাথেয় রূপে? দুজনের মনে বোধ হয় অনেকটা অস্পষ্ট রূপে একই ভাব জাগিতেছিল। দুজনেই চুপ করিয়া জানালার বাহিরের ফাঁকে জ্যোৎস্না রাত্রির দিকে চাহিয়া রহিল। তারপর কত দিন কাটিয়া গিয়াছে। তখন কোথায় ছিল এই শিশুর পাত্তা? ইন্দির ঠাকুরন ফিরিয়া আসিয়াছে ৬-৭ মাইল। সর্বজয়া কিন্তু ইহার মধ্যে একদিনও বুড়ির সঙ্গে ভালো করিয়া কথা বলে নাই। আজকাল তার আরও মনে হয় বুড়ি ডাইনি সাতকুল খাগিটাকে তাহার মেয়ে যেন তাহার চেয়েও ভালোবাসে। হিংসে তো হয়ই, রাগও হয়। পেটের মেয়েকে পর করিয়া দিতেছে। দুবেলা কথায় কথায় বুড়িকে সময় থাকিতে পথ দেখিবার উপদেশ ইঙ্গিতে জানাইয়া দেয়। সেই পথ সে কোন দিকে জ্ঞান হইয়া অবধি আজ পর্যন্ত ৭০ বৎসরের মধ্যে বুড়ি তাহার কোনো সন্ধান পায় নাই। এতকাল পরে কোথায় তাহা মিলিবে ভাবিয়াই সে ঠাউর করিতে পারে না। বর্ষার শেষ থেকে বুড়ি অবশেষে একদিন যুক্তি ঠাউরাইল। ৬ ক্রোশ দূরে ভাণ্ডারহাটিতে তাহার জামাই বাড়ি। তাহার জামাই চন্দ্র মজুমদার বাঁচিয়া আছেন। জামাইয়ের অবস্থা বেশ ভালো, সম্পন্ন গৃহস্থ। অবশ্য মেয়ে মারা যাওয়ার সঙ্গে সঙ্গেই জামাইয়ের সঙ্গে সম্পর্ক উঠিয়া গিয়াছে। সেও আজ ৩৫-৩৬ বছর আগেকার কথা। তাহার পর আর কখনো দেখাশোনা বা খবরাখবরের লেনদেন হয় নাই।
তবুও যদি সেখানে যাওয়া যায়। জামাই একটু আশ্রয় দিতে কি গড় রাজি হইবে? সন্ধ্যার পূর্বে ভাণ্ডারহাটি গ্রামে ঢুকিয়া একখানি বড় চণ্ডীমণ্ডপের সম্মুখে গাড়োয়ান গাড়ি দাঁড় করাইল। গাড়োয়ানের ডাকাকে একজন 25-26 বৎসরের যুবক আসিয়া বলিল, কোথাকার গাড়ি? তাহার পিছনে পিছনে একজন বৃদ্ধ বাড়ির ভিতর হইতে জিজ্ঞাসা করিতে করিতে বাহির হইলেন, কে রে রাধু? জিজ্ঞেস করো কোথা থেকে আসছেন। বুড়ি চিনিল, কিন্তু অবাক হইয়া রহিল। এই সেই তাহার জামাই চন্দর। 40 বৎসর পূর্বের সে সবল দোহারাগরণ সুচেহারা ছেলেটির সঙ্গে এই পক্কদেশ প্রবীণ ব্যক্তির মনে মনে তুলনা করিয়া সে যেন হাঁপাইয়া উঠিল। পরক্ষণেই কেমন যেন বিভিন্ন ভাবের সংমিশ্রণে উৎপন্ন না হাসি না দুঃখগোছের মনের ভাবে সে বিহবলের মতো ডাক ছাড়িয়া কাঁদিয়া উঠিল। আজ অনেক দিন পরে মেয়ের নাম ধরিয়া কাঁদিল। বিস্ময় বিমূঢ় চন্দ্র মজুমদার প্রথমটা আকাশ পাতাল হাতড়াইতেছিলেন, পরে ব্যাপারটা বুঝিলেন ও আসিয়া শাশুড়ির পায়ের ধুলা লইয়া প্রণাম করিলেন। একটু সামলাইয়া বুড়ি মাথায় কাপড় তুলিয়া দিয়া ভাঙা গলায় বলিল, তোমার কাছে এসেছি বাবাজি এতদিন পরে, একটুখানি আচ্ছয়ের জন্যে। আর কটা দিনই বা বাঁচব, কেউ নেই আর ত্রিভুবনে। এই বয়সে দুটো ভাত কাপড়ের জন্যই। মজুমদার মহাশয় বড় ছেলেকে গাড়ি দ্রব্যাতি নামাইতে বলিলেন ও ছেলের সঙ্গে শাশুড়িকে বাড়ির মধ্যে পাঠাইয়া দিলেন। দ্বিতীয় পক্ষের বিধবা মেয়ে ও বড় পুত্রবধূ সংসারের গৃহিণী। আরও 3টি পুত্রবধূ আছে, নাতি নাতনিও 3-4টি। তালগাছের গুঁড়ির খুঁটি ও আর মাধা প্রকাণ্ড প্রকাণ্ড 2খানি দাওয়া উঁচু 8চালা ঘর জিনিসপত্র, সিন্দুক তোরঙ্গে বোঝাই, পা ফেলিবার স্থানাভাব। মজুমদার মহাশয়ের বিধবা মেয়েটির নাম হৈমবতী। খুব ভালো মেয়ে। সে নিজের হাতে ফল কাটিয়া জল খাবার সাজাইয়া অত্যন্ত আপ্যায়িত করিয়া কাছে বসাইয়া খাওয়াইল। একথা ওকথা জিজ্ঞাসা করিতে লাগিল। বলিল, দিদিমা, আমায় কখনো দেখেননি না? কখনো তো এ পথে একবারও পায়ের ধুলো দেননি আগে। আখ কেটে দেব দিদিমা, দাঁত আছে। পাশের রান্নাঘরে ছেলে মেয়েরা সন্ধ্যাবেলা ভাত খাইতে বসিয়া হইচই করিতেছে। একজন চেঁচাইয়া বলিতেছে, ও মা দেখো, উমি সব ডালটুকু আমার পাতে দিচ্ছে। পুত্রবধূ চেঁচাইতেছে, ওর কাছে খেতে বসিস কেন? রোজ না বলেছি আলাদা বসবি? এই উমি, বড় বার হয়েছে না? 10-12 দিন কাটিয়া গেল। বুড়ির সব কেমন নতুন নতুন ঠেকিতে লাগিল। তেমনি স্বস্তি পাওয়া যায় না। নতুন ধরনের ঘরদোর, নতুন পথঘাট, নতুন ভাবের গৃহস্থলী। কেমন যেন মনে হয় এ যেন তাহার ঠিক নিজের নয়, সব পর। প্রতিদিন সন্ধ্যার সময় মনে পড়িত নিরিবিলি দাওয়া আর খুকি খোকার মুখ। দিন কুড়িক পরে বুড়ি যাইবার জন্য ছটফট করিতে লাগিল। এখানে আর মন টেকে না। কর্তার প্রথম পক্ষের শাশুড়ির এ আকস্মিক আবির্ভাব ও তাহার মতলব শুনিয়া বাড়ির বড়বধূ প্রথম হইতেই সন্তুষ্ট ছিলেন না। অন্তর্ধানে খুশি ছাড়া অখুশি হইলেন না। চন্দ্র মজুমদারের ইচ্ছা কি ছিল ভগবান জানে, কিন্তু বড় ছেলে ও বড় বধূর ভয়ে কিছুই বলিতে পারিলেন না। অনেক দিন পরে আবার নিজের ঘরের দাওয়ায় দুর্গাকে কাছে লইয়া, খোকাকে কাছে লইয়া বসিয়া জ্যোৎস্না ধরা নারিকেল শাখার মৃদু কম্পন দেখিতে দেখিতে সুখে বুড়ির ঘুমের আমেজ আসে। শেষ হল আমার আজকের নিবেদন শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালীর প্রথম পর্ব। ইন্দির ঠাকরন আর ফিরেছিলেন গ্রামে? সর্বজয়ার কি প্রতিক্রিয়া তার এই অন্তর্ধানে? এইসব আমরা জানব পরের পর্বে। একটু একটু করে বড় হবে ছোট্ট অপু, বড় হবে তার এক রত্তি দিদিটিও। নিশ্চিন্দিপুর আলো হয়ে উঠবে তাদের হাসিতে, আধার হবে তাদের কান্নায়। তবে সে গল্প শোনার পথে একটুখানি অপেক্ষা।
খুব শিগগিরই ফিরে আসবো আপনাদের কাছে। ততদিন খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।